আপনার এই আলোচনার শুরুতে আমি সহানুভূতি এবং সংহতি প্রকাশ করতে চাই যারা বাংলাদেশের অধিকার আদায়ের আন্দোলনে সর্বোচ্চ আত্মাহুতি দিয়েছেন এবং যারা এখনো লড়ে চলেছেন একটা ফেসিবাজের বিরুদ্ধে, এবং যারা নির্ঘুম রাত কাটাচ্ছেন, যারা কারান্তরীণ আছেন, হাজার হাজার মানুষ, সকলের প্রতি, সকলের এই স্যাক্রিফাইসের প্রতি আমার সহানুভূতি এবং সংহতি যথার্থই। আপনি যেটি বলছিলেন যে ভারতের সাথে যে এই উচ্চ পর্যায়ের যে বৈঠক, এটাকে 2+2 বলা হয়ে থাকে। এই মিটিংটি 2 মাস আগেই, এটা কিন্তু রিসিপ্রোকাল মিটিং, এটি অর্থাৎ 2+2 মিটিংটি গত 2 মাস আগেই ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়েছে। সেটার ফলো আপ হিসেবে এই মিটিংটি অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্থনি ব্লিংকন এবং লয়েড অস্টিন, যিনি সেক্রেটারি অফ ডিফেন্স অর্থাৎ বাংলায় বললে প্রতিরক্ষা মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, একাধারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর এবং রাজনাথ সিং যে প্রতিরক্ষা মন্ত্রী, তাদের সঙ্গে 2+2 মিটিং, এটি গত 2 মাস আগে এখানে অনুষ্ঠিত হয়েছে। এবং এটি তাদের 2+2 মিটিং এর এটি একটি দীর্ঘদিনের এই মিটিংটি হয়ে থাকে, অর্থাৎ যৌথ, অর্থাৎ প্রতিরক্ষা এবং পররাষ্ট্র দুটোকে তারা একীভূত করেন। এবং এই 2+2 মিটিং অনুষ্ঠিত হয়েছে। এই কিছুদিন আগে অস্ট্রেলিয়ার সাথে 2+2 মিটিং অনুষ্ঠিত হয়, কানাডার সাথে, তার সব যুক্তরাষ্ট্রের এলাই এবং পার্টনারদের সাথে তারা 2+2 মিটিং করে থাকে। সব পার্টনাররা যাদের সঙ্গে তাদের সেই সমস্ত এঙ্গেজমেন্ট আছে, তাই বলে বাংলাদেশের সাথে তো 2+2 মিটিং এর কোনো যৌক্তিক কোনো কারণ নাই এবং এটি হয়ও না। তো এটার ধারাবাহিকতা, এটা কোনো এমন না যে এখানে খুব একটা, যেমন শাটল ডিপ্লোমেসি যদি আপনি বলেন তাহলে বলতে পারেন যে মিডল ইস্টে অ্যান্থনি ব্লিংকন আজকে প্রায় 12 দিন হলো উনি বাইরে অবস্থান করছেন, অর্থাৎ তিনি জর্ডান, ইসরায়েল, তারপরে কাতার, এই সমস্ত দেশ। আপনি জানেন যে হামাসের যখন সিরিয়াতে, আমি দুঃখিত, ইসরায়েলে যখন হামাস যখন হামলা চালালো তখন তিনি ছুটে গিয়েছিলেন এবং তিনি গিয়ে ইসরায়েলের প্রতি তাদের যুক্তরাষ্ট্রের সংহতি প্রকাশ করেছিলেন। এবং তিনি বলেছিলেন যে শুধু তিনি নয়, প্রেসিডেন্ট বাইডেনও গিয়েছেন, গিয়ে বলেছেন তারা ইসরায়েলের পক্ষে আছেন এবং ইসরায়েল তাদের সেলফ ডিফেন্স করার যে ক্যাপাসিটি বিল্ডিং এ তারা তাদের সঙ্গে আছেন। কিন্তু সেলফ ডিফেন্স করতে গিয়ে, একটু ভিন্ন প্রসঙ্গ তাও বলে রাখি, সেলফ ডিফেন্স করতে যে ইসরায়েল যে কাণ্ডটি করলো, গাজাতে যেভাবে যে নির্মম নৃশংস হত্যাকাণ্ড চালালো, এটি তো কোনোভাবে কোনো বিবেক সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না। এটি খুবই, হসপিটালে হামলা হয়েছে, যেখানে মানুষ চিকিৎসা নিবে সেখানে পর্যন্ত বোমা ফেলা হয়েছে। তো এই যে ঘটনাগুলো, এবং এটির কিন্তু তাদের যখন যুক্তরাষ্ট্র কিন্তু এই যিনি যখন 2 সপ্তাহ আগেও, বা কবে, 1 মাস হয়ে যাচ্ছে বোধহয় হলো, তিনি যখন গিয়েছেন তার টোনটি যেরকম ছিল, কিন্তু তিনি এই ব্লিংকন পরবর্তীতে যখন গেলেন এই 10 দিন আগে, তার আগে তিনি ওয়াশিংটন পোস্টে নিজেই একটি অপেড লিখলেন যে এই যে হামাস অপরাধ করেছে ঠিকই, কিন্তু এই হামাস অপরাধের দায়িত্ব বা এই যে ভিকটিম হতে পারে না গাজার নিরপরাধ মানুষগুলো, তাদের পক্ষে দাঁড়াতে হবে। গাজার মানুষ, নিরপরাধ মানুষ যাতে, একজন মানুষও যাতে হত্যাকাণ্ডের শিকার না হয়, সিভিলিয়ান যাতে হত্যাকাণ্ডের শিকার না হয়, এই বিষয়টি তারা আলোচনা করেছে। অনেকে বলেন যে যুক্তরাষ্ট্র কি করছে এবং কেউ কথা বলছে না কেন হামাসের, যদিও হামাস যে হামলাটি চালিয়েছে সেটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং হামাসের রিয়াকশনে এটি কোনো সমর্থন করার কোনো কারণ নাই, কিন্তু হামাসকে মোকাবিলা করতে যে ঘটনাটি ঘটালো যুক্তরাষ্ট্র, এটি নিয়ে ব্রিফিং এ কেউ কথা বলছে না, এটি মোটেই ঠিক নয়। আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা পুরো প্রসিডিংসটি দেখবেন, অর্থাৎ হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট যে ব্রিফিং গুলি হয়, এবং এটা পাবলিক, আপনি ইউটিউবে গেলেই আপনি পাবেন, এবং মোটামুটি তোলধন করা হয়েছে যে, এবং এটিও বলা হয়েছে যে তোমরা, যেখানে রাশিয়াকে বলা হয়েছে ইউক্রেনে মানবতার লঙ্ঘন করেছে, তো রাশিয়া যদি এটা করে এবং তারা মানুষ নির্বিচারে মানুষ মেরেছে, শিশুদের উপর আক্রমণ করেছে, তো তোমাদেরকে এটা মনে হয় না যেখানে গাজাতে ইলেকট্রিসিটি বন্ধ করা দেয়া হয়েছে, তাদের ট্রাক ঢুকতে দিচ্ছে না, সেটা কি মানবতার লঙ্ঘন না? এই ধরনের তির্যক প্রশ্নগুলোর মুখোমুখি হতে হচ্ছে, এটা বলে রাখি আপনার দর্শকদের জন্য। সুতরাং কোনো কিছুই, যেখানে মানুষ অধিকার হারা, যেখানে নির্যাতন, যেখানে নিপীড়ন, এটি আমেরিকার বিউটি। ইউ ক্যান সে এনিথিং এভরিথিং এবং ইউ ক্যান অ্যাক্ট, কিন্তু আনলেস আনটিল আপনি যদি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য যদি আপনি হুমকি না হন, যেটি
জাতীয় নিরাপত্তার জন্য হুমকি যুক্তরাষ্ট্রের ভিতরে হতে পারে, বাইরেও হতে পারে। যেমন তখন ধরা হয় শেখ হাসিনাকে অনেক ক্ষেত্রে তার বক্তব্যগুলো এবং তার যে যারা সঙ্গী সাথী তারা অনেক ক্ষেত্রে এই হুমকির কারণ হয়েছে, যার কারণে যুক্তরাষ্ট্র এক ধরনের আমি মানে এই বিষয়টা আপনার আলোচনায় আসছি। আমি চলে আসি আপনার ভারতের প্রসঙ্গে। মানুষ গাজা সম্পর্কে আপনার প্রতিনিয়ত এই কথাগুলি শুনতে পাচ্ছেন, কিন্তু এই ব্যাপারে খুব স্পষ্ট যেটি যুক্তরাষ্ট্রের পলিসি, তো একটা যে পলিসিটা এটা আমাদের মতো না। প্রথমত হলো যে আমি একটা ঘটনা ঘটলো, তারপরে আমি একটা অ্যাক্ট করলাম, আমি একটা তাৎক্ষণিক মিটিং করলাম, স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিলাম, অর্থমন্ত্রীকে নির্দেশ দিলাম, এটা করো ওইটা করো। এইটা এই ধরনের কাজ যুক্তরাষ্ট্রে হয় না। এটা খুবই ট্রান্সপারেন্ট, এবং যখন একটা পলিসি নির্ধারণ হয় তখন এই পলিসির উপরেই কাজ করা হয়। যে এই এবং যখন একটা পলিসি নির্ধারণ করা হয় তখন কিন্তু অনেকগুলি কনসিকুয়েন্স কে বিবেচনায় নেওয়া হয়। যে এইটার আসলে এই যে ধরেন বাংলাদেশের নির্বাচনের কথা যদি ধরা হয়, যে বাংলাদেশের আমরা কি কর্তৃত্ববাদের পক্ষে থাকবো না বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে থাকবো, যদি যুক্তরাষ্ট্রের এই ধারণা হয়, তাহলে যুক্তরাষ্ট্র এটি নির্ধারণ করবে যে এর কনসিকুয়েন্স কি, গণতন্ত্রের পক্ষে থাকলে কি হবে আর স্বৈরতন্ত্রের পক্ষে থাকলে কি হবে। এটি কিন্তু আগেই বিশ্লেষণ করা হয়েছে, এবং আগেই কিন্তু ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে এই বিষয়টি সন্নিবেশিত করা হয়েছে। আগেই কিন্তু তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এই রিজনে বলা হয় ভারত। ভারতের অজানায় এই যে আমি এর আগেও আলোচনা করেছি, যুক্তরাষ্ট্রের যে স্টেপগুলো, যে স্যাংশন, যে ভিসা নীতি, এগুলি কিন্তু যুক্তরাষ্ট্র ভারতকে জানিয়ে করতে হবে, নট নেসেসারি। অথবা ভারত বাংলাদেশের বিষয়ে ভারতও কোনো কিছু যুক্তরাষ্ট্রকে জানিয়ে করতে হবে, সেটা নট নেসেসারি, এটা তাদের বিষয়। কিন্তু যুক্তরাষ্ট্র যে বিষয়গুলো নিয়েছে এটি কিন্তু কারো কাছে তাদেরকে মুখাপেক্ষী নয়, যে এটি কনসিকুয়েন্স গুলি তারা বিবেচনায় নিয়েছে, কি হতে পারে, কি এটার গুড এন্ড ব্যাড, কি এটা পক্ষে বিপক্ষে। কিন্তু তাই বলে কারো মুখাপেক্ষী হয়ে নিতে হবে এই অবস্থানে কিন্তু যুক্তরাষ্ট্র নেই। এক সময় কিন্তু ভারতের চোখে বাংলাদেশকে দেখা হতো। আমরা এটা দেখেছি যখন নিকোলাস বার্ন যখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ছিলেন, এখন যিনি চায়নাতে যিনি ইউএস অ্যাম্বাসেডার, যখন আমরা 111 যখন আসলো তার আগে বোধহয় নিকোলাস বার্ন যখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ সাউথ এশিয়া ছিলেন, তখন তিনি বলেছেন যে বাংলাদেশের গণতন্ত্রের, দিল্লিতে গিয়ে বলেছিলেন বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভারত এবং যুক্তরাষ্ট্র এক হয়ে কাজ করবে। সুতরাং বাংলাদেশের জনগণতন্ত্র তখনই, এটা হলো পাবলিক স্টেটমেন্ট। প্রাইভেট স্টেটমেন্ট তো আপনারা দেখেছেন, বিশেষ করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে আমরা দেখেছি তারা খুবই নিবিড় ভাবে ভারতের সঙ্গে, মানে বিশেষ করে এই রিজনে তারা এটি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন করছে, কিন্তু আপনি এই রিজনের সফলতাটা কি ভারতের, সেটাও কিন্তু তাদের বিবেচনার আছে। আপনি এই রিজনে ধরেন রিজনাল লিডার হলো ভারত, তাতে কোনো সন্দেহ নাই, ভারত সবচেয়ে বড় রাষ্ট্র, বড় ইকোনমি, সবই ঠিক আছে, এটা সুপার পাওয়ার গোয়িং টু বি তাদের সব দিক থেকে। কিন্তু ভারত কি এই রিজনে তার মুন্সিয়ানার পরিচয় দেখাতে পেরেছে? ভারত কি এই রিজনে সফল হয়েছে চায়নাকে মোকাবেলা করতে গিয়ে? অথবা আপনি দেখবেন সব জায়গা থেকেই কিন্তু ভারত যে মানে যেভাবে তারা ক্লেম করে যে উদার বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড বলে তারা যেভাবে করে, কিন্তু তাদের কার্যক্ষেত্রে ভারতের স্টাবলিশমেন্ট বলেন অথবা ভারতের লিডারশিপ বলেন, আমরা সেই রিফ্লেক্ট গুলো দেখি না। কেন দেখি না? যেমন আপনি দেখেন নেপালে, সর্বশেষ আপনি মালদ্বীপের উদাহরণটি রাখতে পারেন। অর্থাৎ রিজনাল লিডারশিপে এই জায়গাগুলোতে তো ভারত সেই মুন্সিয়ানের পরিচয় দিতে পারেনি, অথবা সেই লিডারশিপটা দিতে পারেনি, যার কারণে এই অঞ্চলটা আস্তে আস্তে চীনের বলয়ে ঢুকে গিয়েছে। এবং এটা কিন্তু ভারত যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ, যে হ্যাঁ তোমার কমফোর্ট ঠিক আছে, তুমি তোমার কমফোর্ট চাইছো, তুমি তোমার সুবিধা চাইছো, তাই বলে রিজনাল স্টেবিলিটি, রিজনাল পিস, রিজনাল যে সিকিউরিটি, এইটার জন্য যুক্তরাষ্ট্র সব ছেড়ে দিবে, এটার কোনো কারণ নাই। আসেন আপনার কথা সংক্ষেপে বলি। এই মিটিং এর যে জয়েন্ট কমিউনিকে বা জয়েন্ট স্টেটমেন্ট যেটা আমরা দেখেছি, সেখানে কিন্তু এটা আগের আমরাও আলোচনা করেছি, যখন অজিত দোভাল এবং জয়শঙ্কর এখানে যখন আসছিলেন, যে তাদের সঙ্গে যখন 2+2 মিটিং হয়েছিল, তখন আমরা দেখেছি যে বাংলাদেশের প্রসঙ্গটি কিন্তু যৌথ ইশতেহারে সব দেশের কথাই, মানে সব বিষয়ই আছে, ছিল না। যেমন মিয়ানমারের প্রসঙ্গ ছিল, আফগানিস্তানের প্রসঙ্গ ছিল, এই যৌথ ইশতেহারেও কিন্তু বাংলাদেশের প্রসঙ্গটি নেই, যে বাংলাদেশের নির্বাচন, যেখানে আফগানিস্তানের প্রসঙ্গটি আছে। ন্যাচারালি তাদের যে যৌথ যে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক, একদম ড্রোন কেনার থেকে শুরু করে যে প্রস্তাব ভারতের, এটা অনেক বিস্তৃত, আপনারা সার্চ করলেই পাবেন। আমি ওই জয়েন্ট কমিউনিকে লাইন টু লাইন আলোচনায় যেতে চাচ্ছি না। অর্থাৎ ভারত এবং বাংলাদেশের, এবং এই বিবৃতিটা যদি রাখেন এবং তার আগের বিবৃতিটা যদি রাখেন মাস দুয়েক আগে, অলমোস্ট সেম, মানে বিবৃতির যে ল্যাঙ্গুয়েজ এবং ভাষা এগুলি অনেকটাই সেম। কিন্তু
আফগানিস্তানের প্রসঙ্গ আছে, ভারতের বাংলাদেশের যে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে সিঙ্গাপুর হাই কমিশনারের সাথে বৈঠক করেছেন বিএনপি। বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাই কমিশনার সারাহ ডেরেক লোর সাথে বৈঠকে বসেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। রোববার 10 নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিএনপি স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়দ সহ আরও অনেকে। প্রিয় দর্শক শ্রোতা, বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আন্দোলন করতেছেন, বিভিন্ন জায়গায় বৈঠক করতেছেন, বিভিন্ন জায়গায় নির্বাচন নিয়ে কথা বলছেন। এটা নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আরও একটি জিনিস জানাতে ভুলবেন না যে বাংলাদেশে কিভাবে বিএনপির নেতাকর্মীরা বারবার নির্বাচনের কথা তারা বলতে পারে, এ বিষয়টাতে অধ্যাত্মজনক। আসলে বিএনপি কেন বারবার নির্বাচনের কথা বলবে, যেখানে আরও অন্যান্য দল রয়েছে তারা নির্বাচনের কথা বলছে না। তারা সবসময় একটা কথাই বলছে যে তারা বাংলাদেশকে সুন্দর করতে চায় বা সুন্দর দেখতে চায়, তারপরে তারা বাংলাদেশে নির্বাচন দিতে চায়। কিন্তু বিএনপির কিছু কিছু নেতাকর্মীরা একেবারে উঠে পড়ে লেগেছে নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন যাও, এমনটা করে। তো এখানে আপনাদের মন্তব্য আজকের কী মনে হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আপনারা জানাবেন। এবং বিএনপিকে নিয়ে আপনাদের উদ্বৃত্ত কী, বিএনপি নিয়ে আপনারা কি বলতে চান, অবশ্যই সবাই কমেন্ট করবেন। এবং বিএনপিকে নিয়ে অবশ্যই আপনার মনের মন্তব্যটি আপনি কমেন্টে জানিয়ে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন তোলা যাবে না এমনটাই বলছেন বিশেষ প্রতিনিধিরা। অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি কাঠামোয় আনতে জারি করা হচ্ছে অধ্যাদেশ। একটি জারি হলো আদালত গিয়ে প্রশ্ন তুলে বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা বা বাতিল করা যাবে না। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার দিন পর্যন্ত হবে সরকারের মেয়াদ। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ 2024-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে বলা হয়, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক সংসদ নির্বাচনে অনুষ্ঠানে এবং সংবিধান বা অন্য কোনো আইন দিয়ে নির্ধারিত দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনকে সাহায্য ও সহায়তা দেবে অন্তর্বর্তী সরকার। বিলুপ্ত হওয়া তত্ত্বাবধায়ক সরকারের মতোই থাকছে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের পদমর্যাদা। উপদেষ্টা পরিষদে নিয়োগ পাবেন না 25 বছরের কম বয়সীরা। সরকারি কর্মচারীদের সহায়তায় অন্তর্বর্তী সরকার কাজ করবে। অধ্যাদেশ কত দিনের মধ্যে জারি হতে পারে তা নিশ্চিত করে জানা যায়নি। মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করার শর্তে সমকালকে বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়ার পর আমরা বিভিন্ন বিষয় পরীক্ষা করেছি। সরকারের পক্ষ থেকে আর কোনো নির্দেশনা না আসায় খসড়া চূড়ান্ত করা হয়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক আইন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সমকালকে জানিয়েছেন, অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। এই খসড়া আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পাঠানো হবে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে, তারপর রাষ্ট্রপতির মাধ্যমে জারি করার ব্যবস্থা হবে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা সবাই জানতে পারলেন অন্তর্বর্তী সরকারকে নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এটা আদালতের রায়। সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বাংলাদেশের নতুন স্থপতি হিসাবে নাম লেখাতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। আপনারা সবাই জানেন, গণবিক্ষোভের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের শুরুতে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। সেই সঙ্গে বাংলাদেশের সামনে আসে সত্যিকারের গণতন্ত্র স্থাপনের এক অনন্য সুযোগ। হাসিনার 15 বছরের কর্তৃত্ববাদী শাসন অবসানের পর বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।